প্রিয় সহযোগী ভাই ও বোনেরা, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে জানাই সবাইকে বিপ্লবী শুভেচ্ছা। বিষয় হচ্ছে যে আমরা যে আউটসোর্সিংয়ের যে 25-এর নীতিমালা নিয়ে অনেকেই মনে করতেছি যে আমরা আসলে সবাই সফলতা পেয়ে গেছি, অথবা আপনারা ইদানিং দেখতে পাচ্ছেন যে আউটসোর্সিং কর্মচারীদের কোনো ধরনের এখন কিন্তু উদ্যোগটা নাই। আসলে আন্দোলনের জন্য ঐক্য পরিষদ ছাড়া আন্দোলনের ডাক এ পর্যন্তই কেউ দেয় নাই, অথবা দিয়ে সেটা বাস্তবায়নও করতে পারে নাই। তো আপনারা দেখতেছেন যে কিছু সংগঠন তারা বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে গিয়ে তারা আন্দোলন সংগ্রাম করতেছে, যেই ভুলগুলো গত 17 সাল থেকে করে আসছে। আপনারা দেখছেন যে আমরা এই আউটসোর্সিং কর্মচারীরা হচ্ছে অরাজনৈতিক। আমরা যদি রাজনীতির সাথে জড়িত হই, আমরা যদি রাজনীতির ফাঁদে পা দেই, আমরা গত সময় আমরা এই শেখ হাসিনার সময় আমরা অনেকেই ব্যানারের ভিতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ছবি, শেখ হাসিনার ছবি, তারপর হচ্ছে মান্নান বিশ্বাসের মতন একটা চিটার, সেই চিটারের ফাঁদে আমরা সবাই কিন্তু পা দিয়ে আউটসোর্সিং কর্মচারীদের জীবনটা একটা সর্বনাশের দিকে গেছে। ইদানিং আমরা দেখতে পাচ্ছি কিছু আমাদের আউটসোর্সিংয়ের সংগঠন তারা কি করছে, আবার ওই তেল মারার জন্য, আবার ওই মানুষের মাথা বিক্রি করার জন্য বিভিন্ন রাজনীতির প্রোগ্রামে তারা যাচ্ছে। আজকে দেখবেন যদি দেশের পরিস্থিতি আবার পরিবর্তন হয়, অথবা দেশের পরিস্থিতি যদি আরও খারাপ হয়, তাহলে কিন্তু এই যে এদের কারণে কিন্তু আমরা আগামী দিনও আবার বিপদে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। তো আমাদের নজরুল ভাই বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নজরুল ভাই, আপনি আমাদের লাইভে যুক্ত হয়েছেন। আমাদের শরীফ ভাই লাইভে যুক্ত আছেন। তো বিষয়টা হচ্ছে, আমি আপনাদের খুব স্পষ্ট এবং চিরন্ত সত্য কথা বলতে চাই। সেই চিরন্ত সত্য কথা হচ্ছে যে আউটসোর্সিংয়ের যে 2025-এর যে নীতিমালা এটা তৈরি করছে, এটা সম্পূর্ণ একটা ভাউতাবাজি। এইটা হচ্ছে আমাদের যে এক ধরনের গোলক ধাঁধার ভিতরে ফেলে তারা এই সরকার আমাদের নিয়ে তামাশা করতেছে, এবং তারা চাইতেছে যে কিভাবে এই আউটসোর্সিংয়ের কর্মচারীদের এই নির্বাচনের আগ পর্যন্ত তাদেরকে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা যায়, তারা যাতে রাস্তাঘাটে আন্দোলন না করে, তারা যাতে এই সরকারের যাতে কোনো ধরনের কিছু সুযোগ সুবিধা দিতে না হয়। আমরা আসলে আউটসোর্সিং কর্মচারী বলেন, দৈনিক মজুরি কর্মচারী এবং প্রকল্পের কর্মচারী, এই যে তিনটা যে কর্মচারী আছে, এই তিনটা কর্মচারী কিন্তু আমরা একটা গোলক ধাঁধার ভিতরে পড়ে আছি। বাংলাদেশে যে শ্রমিক সংগঠনগুলো থাকার কথা ছিল, তারাও এই সরকারের এক ধরনের দালালি করে তারা হচ্ছে পাঁচাটা কুত্তার মতন মনে করেন যে এই সরকারের শ্রমিকের পক্ষে না থেকে সরকারের দালালি করতেছে। আসলে শ্রমিক নেতাদের এরকম হওয়া উচিত ছিল না। শ্রমিক নেতাদের শ্রমিকের জন্য লড়াই করা উচিত ছিল, শ্রমিকের কথা বলার উচিত ছিল। আজকে আপনারা দেখবেন দীর্ঘদিন যাবৎ আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম করতেছি না, কিন্তু না করার কারণে শ্রমিক নেতারা আমাদের নিয়ে তামাশা শুরু করছে, বিভিন্ন ধরনের প্রলোভন, লোভ লালসা দেখাইয়া এবং বিভিন্ন ধরনের উস্কানিমূলকভাবে আমরা যাতে আন্দোলন সংগ্রাম না করি ভয়ভীতি দেখাইয়া আমাদের এই আউটসোর্সিংয়ের যে কিভাবে একটা বিপদে ফেলা যায়, এই ধরনের একটা চক্রান্ত গভীরভাবে ষড়যন্ত্র চলতেছে। এই যে 25-এর নীতিমালা, এই নীতিমালাতে দেখেন কি বলতেছে, যে যদি 25-এর নীতিমালা বাস্তবায়ন করতে হয় তাহলে নতুন করে টেন্ডার দিতে হবে। তাহলে যদি নতুন করে টেন্ডার দেয়, তাহলে নতুন যদি ঠিকাদার আসে, তাহলে আপনার চাকরি অবশ্যই থাকবে না। কারণ এখানে আপনাদের বিএমপির যে ঠিকাদার যারা আছে, বিএমপির যে ঠিকাদার আছে, সেই বিএমপির ঠিকাদাররা চাইবে তাদের লোকজনকে আবার এই চাকরিতে ঢোকানোর জন্য, এবং যে পুরনো শ্রমিক যারা আছে তাদেরকে কিভাবে বের করা যায়, অথবা ওই ঠিকাদাররাই আবার এদের কাছ থেকে কিভাবে 1 লাখ 2 লাখ 50,000 টাকা নিতে পারে। দেখেন কি একটা মজার একটা ব্যবসা চালু করছে। আপনি যদি একটা প্রতিষ্ঠানে 200 কর্মচারী থাকে, আপনি যদি তাদের কাছ থেকে যদি আপনি 1 লাখ টাকা করে নেন, তাহলে আপনার 2 কোটি টাকা।
তাহলে তাদের যে এত রমরমা একটা ব্যবসার প্ল্যান, এই প্ল্যানটা যাতে নষ্ট না হয়, এই প্ল্যানের লগে জড়িত আছে সচিব, এই প্ল্যানে জড়িত আছে আমাদের যে টেকনিক্যাল কমিটির মেম্বাররা, হ্যাঁ, প্রত্যেকের একটাই কথা যে আমরা কি করতে পারি, হ্যাঁ, এরা যদি চাকরিতে না রাখে তাহলে আমরা কি করতে পারি। আর আমরা কি বাস্তবে আমাদের যে আউটসোর্সিংয়ের সংগঠনগুলো আমরা কি করতেছি, যে এই রাজনৈতিকের একটা গোলক ধাঁধার ভিতরে পড়ে দুইটা ঐক্য, মানে দুইটা আলাদা হয়ে, এবং মানে দুই দিকে আছি। আমরা কিন্তু আন্দোলন করতে চাইতেছি, আরেক গ্রুপ আন্দোলনের পক্ষে নাই। তারা এখন দেখাচ্ছে ওই আপনার কি আবু সাইদের মাজারে যাচ্ছে, হ্যাঁ, সেখানে আজকে যে আবু সাইদের মাজারে যাচ্ছে, দেশের পরিস্থিতি যদি 10 বছর পরে পরিবর্তন হয় অথবা যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে তখন কি করবে? এই আবু সাইদের যে লোকগুলো আজকে আবার আমরা রাজনীতির যে একটা গোলক ধাঁধার ভিতরে পড়তেছি, যে এই রাজনীতির গোলক ধাঁধার কারণে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের প্রতিষ্ঠানে আমরা যারা চাকরি করি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা সরকারি কর্মচারী, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা হচ্ছে অরাজনৈতিক। আমাদের কোনো ধরনের রাজনীতির সাথে জড়িত না হওয়াটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। আমরা যদি ব্যক্তিগত কেউ কারো কোনো দলকে ভালোবাসি, সেটা তার ভিতরে থাকবে, সেটা যখন ভোট দেওয়ার অধিকার থাকবে, ভোট দেওয়ার সময় হবে, আপনি আপনার কেন্দ্রে গিয়ে আপনি আপনার মন মতন তারে ভোট দেন। কিন্তু আমরা এই আউটসোর্সিং, দৈনিক মজুরি যে কর্মচারীরা আছি, আমরা কেন রাজনীতিতে সাথে জড়াইতেছি? এদের কারণে কিন্তু আমাদের খুব বড় একটা বিপদ সামনেও আসতে পারে এবং ভবিষ্যতেও আসতে পারে। তো আজকে যে লাইভটার করার মূল কারণ হচ্ছে আমরা 19 জুলাই রোজ শনিবার সকাল 10টায় মৈত্রী মিলনায়তন অর্থাৎ পল্টন, পুরানো পল্টনের বাইতুল মোকাররমের বিপরীত পাশে আমরা আমাদের যে ঢাকায় যারা আউটসোর্সিং, দৈনিক মজুরি প্রকল্পের ভাইয়ের আছে, অনুরোধ করে বলতেছি আপনারা যদি এই নিজেদের দাবি এই সময় যদি বাস্তবায়ন করতে না পারেন, ডক্টর ইউনূস সাহেবের সরকারের সময় যদি কোনো কিছু আমরা বাস্তবায়ন করতে না পারি, তাহলে কিন্তু আমরা কোনো দিন এই নির্বাচনের পরে কোনো দিন আমাদের দাবি পূরণ হবে না। রাস্তায় আন্দোলনও করতে পারবেন না। রাস্তায় নামলে তখন মনে করবে, তারা বলবে কি সরকারকে বিপদে ফেলানোর জন্য এরা আন্দোলন করতেছে, অবরোধ করতেছে, রাস্তাঘাটি করতেছে, সরকারের বদনাম করার জন্য। আসলে আউটসোর্সিং কর্মচারীরা কিন্তু কোনো ধরনের রাজনৈতিক ট্যাগে বা পড়তে পারে না। আমরা একটা ভুল যদি করেও থাকি, আমরা নতুন আগামীকাল থেকে যাতে আমরা এই ধরনের ভুলে না পড়ি। আমাদের কোনো রাজনীতি করার দরকার নাই। আমরা অরাজনৈতিক সংগঠন, আমরা অরাজনৈতিকভাবে থাকতে চাই। আমরা চাই আমাদের ন্যায্য অধিকার, আমরা চাই আমাদের যাতে সন্তান ছেলেপেলে নিয়ে আমরা 2-4টা ডাল ভাত খেয়ে যাতে বাঁচতে পারি, আমাদের যাতে শ্রমের একটা মর্যাদা থাকে, চাকরির একটা নিশ্চয়তা থাকে, ঠিকাদারের হাত থেকে আমরা কিভাবে মুক্তি পাই, প্রকল্প শেষ হয়ে গেলে পরবর্তী প্রকল্প মাঝখানে যে কয় মাস গ্যাপ থাকে সেই কয় মাস যাতে সরকার আমাদের বেতন দেয়, এবং পরবর্তীতে যাতে ওই প্রকল্প অন্য প্রকল্পে নিয়ে আবার এই লোকজনদেরকে কাজে লাগানো হয়, এই ধরনের জিনিসগুলোই আমরা চাইতেছি। কিন্তু আমরা কি ঘুমায় আছি? আসলে আমরা এই যে ঘুমায় থেকে আমরা যে দিনগুলো পার করতেছি, আমরা আজকে যে একটা রাজনৈতিক দলের ছত্রছায়ায় যাইতেছি অথবা তাদের কাছে যে আমরা ঘুরতেছি, হ্যাঁ, তারা কি করবে? আমাদের তো রাজনীতি করার দরকার নেই। আমরা শ্রমিক নেতা, আমাদের পাশে শ্রমিক নেতারা থাকবে, সেটা যেই দলেরই হোক না কেন। আমাদের প্রত্যেকটা শ্রমিক নেতার কাছে আমাদের দাবি যে আপনারা আমাদের পাশে থাকেন। এই আউটসোর্সিং একটা ঠিকাদারি প্রথা, এই আউটসোর্সিং একটা দাস প্রথা, এই আউটসোর্সিং একটা দুর্নীতির প্রথা। এই যে শ্রমিকরা কাজ করতেছে, সেই শ্রমিকদের বেতন না দেওয়ার একটা ধান্দাবাজির একটা প্রথা। তাহলে এই প্রথাগুলো বাদ করার জন্য আমাদের এই সময় আমাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনগুলো করা উচিত। আসলে আমরা বারবার সরকারের ফাঁদে পা দেই। আমাদের সবাই এই যেমন আমরা যে আন্দোলনের যখন ঘোষণা দিব, তখন দেখবেন সরকার বলবে একটা এই যে টেকনিক্যাল কমিটির আবার একটা মিটিং দিবে, সেই মিটিংগুলোতে গিয়ে আমাদের আবার দমায়ে দিবে, বা আন্দোলনগুলো যাতে আমরা না করি, সেই ধরনের যাতে আবার একটা পরিকল্পনা ওরা করে। আমরা যখনই আন্দোলনের ডাক দিই, ওই দিনই দেখবেন একটা প্রজ্ঞাপন জারি করে যে আপনারা মিটিং আসেন, আবার আলোচনায় আসেন। আলোচনায় কি হয়েছে বাস্তবতাটা বুঝেন।
25-এর যে নীতিমালা, এইটা কোনো নীতিমালা না, এটা এক ধরনের একটা কি বলে যে মানে ভোকাস একটা কাগজ তৈরি করে রাখছে। অর্থাৎ আপনার যদি 25-এর নীতিমালা আপনার বাস্তবায়ন করতে হয়, তাহলে আপনার ওই প্রতিষ্ঠানে নতুন করে বলে তাদের টেন্ডার দিতে হবে। টেন্ডার না দিলে যদি আপনার সেই যা যদি রিনিউ করে, অর্থাৎ এক্সটেন্স করে বা মানে যেটা এইটার আরও যদি মেয়াদ বাড়ায়, যেমন আমাদের বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ডিসেম্বর পর্যন্তই এটা বর্ধিত করা হয়েছে, তাহলে আমরা কিন্তু অতিরিক্ত যে বেতন, বোনাস, ওভারটাইম দেওয়ার কথা, সেগুলো কিছুই কিন্তু তারা দেবে না। তারা বলে যে আসলে 25-এর নীতিমালা যদি আমরা মানতে যাই, তাহলে অফিস সহায়কের পদ থাকে না। তারপরে হচ্ছে এই নীতিমালা মানতে গেলে, আমাদের এই নীতিমালা মানতে হলে নতুন করে টেন্ডার করতে হবে, অর্থ মন্ত্রণালয়ের বিষয়। আসলে আমাদের সবচেয়ে বড় জায়গা শত্রু হচ্ছে যে এই অর্থ মন্ত্রণালয়। যে অর্থ মন্ত্রণালয় আমাদের যে এই ধরনের ব্যবসা এবং এই যে আউটসোর্সিংদের নিয়ে যে যেইভাবে মানে চক্রান্ত করতেছে, সব কিছু কিন্তু অর্থের কাজ। এই যে শ্রমের কাজ যদি হইতো, তাহলে এই অর্থ কেন শ্রমকে ক্ষমতাটা চেঞ্জ করে তাদের দিচ্ছে না? ডক্টর ইউনূস সাহেব কেন এগুলা মানে সংস্কার করবে, দেশের মানুষকে সংস্কারের প্রলোভন দেখায়? আসলে এই শ্রমিকের যদি সংস্কার না হয়, আজকে দেখবেন যে গার্মেন্টস শ্রমিকরা আজকে যেভাবে আছে, কিন্তু যদি গার্মেন্টস শ্রমিক যদি আবার যখন দেখবেন এই মানে শ্রমিকরা যখন আবার ন্যায্য অধিকারের জন্য রাস্তায় নামবে, এই আউটসোর্সিংরা যদি রাস্তায় নামে এবং যদি রিক্সা চালকরা নামে, বিভিন্ন ধরনের শ্রমিক যদি আবার আন্দোলন হয়, তাহলে কিন্তু টিকে থাকা খুবই মানে টাফ ব্যাপার। আসলে এই দেশটা কিন্তু চলে হচ্ছে শ্রমিকের উপর নির্ভর করে। যদি শ্রমিক শান্ত থাকে, শ্রমিক যদি তাদের ন্যায্য পাওনা পায়, শ্রমিক যদি ন্যায্য যে মূল্যে যদি অনেক কিছু খাবার পায়, বা যদি বাজার নিয়ন্ত্রণ থাকে, তাহলে যেই মনে সেই সরকারি থাকুক, কিন্তু এটা শ্রমিকের কোনো যায় আসে না। কিন্তু শ্রমিকের পেটে যখন লাথি পড়ে, শ্রমিকের যখন মানে অধিকার হনন হয়, শ্রমিক যখন তার ঘামের সঠিক মজুরি না পায়, তখন কিন্তু তারা রাজপথে নামে, তখন তারা আন্দোলন করে। তখন আন্দোলন করলে তখন আমাদেরকে বলা হয় যে এই যে এরা সরকারের বিরোধিতা কাজ করতেছে, সরকারের মানে মানে অনিয়ম করতেছে। তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই যে এই যে 25-এর নীতিমালা, এই নীতিমালায় আপনাদের কিন্তু বাস্তবায়ন হবে না। আপনারা তো বসে বসে অনেকেই ঘুমিয়ে আছেন এবং মনে করতেছেন যে 25-এর নীতিমালা বোধহয় হয়েছে, আগামী মাস থেকে মনে আমরা বাড়তি বেতন পাবো এবং ওভারটাইম পাবো, বোনাস পাবো। এগুলা সম্পূর্ণ মিথ্যা কথা, এগুলা কিছুই আপনারা পাবেন না। এবং এই যে আমাদের যে একটা টেকনিক্যাল কমিটি করা হয়েছে, সেই টেকনিক্যাল কমিটির লোকগুলো কিন্তু আমাদের যখন আমরা যাই, তারা কিন্তু আমাদের সাথে আলোচনাও করে না। তারা বলে কি, অমুকের কাছে গেলে অমুকের কাছে ট্রান্সফার করে, অমুকের কাছে গেলে অমুকের ট্রান্সফার করে। আমরা এই বিষয়গুলো আমরা রমনা থানার ওসি বলেন এবং আমাদের যে রমনার ডিসি সাহেব মাসুদ স্যারের সাথেও আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে আসলে আমরা বাধ্য হয়ে যখন রাস্তায় নামি, তখনই কিন্তু আমাদের দমন নিপীড়ন করার জন্য এই পুলিশ, সেনাবাহিনী এবং এই যে র্যাব, বিজিবি এদেরকে উস্কাইয়া দেয় যে আসলে এরা আমাদেরকে মানে ক্ষতিগ্রস্ত করতেছে, এরা অবরোধ করে রাখছে, এরা আমাদের বিপদে ফেলাইতেছে। হ্যাঁ, আসলে আমরা কিন্তু ভাই সত্য কথা যে আমরা কেউ রাজনৈতিক করি না, আমরা আউটসোর্সিং কর্মচারী, একটা 3য় শ্রেণীর কর্মচারী, 4র্থ শ্রেণীর কর্মচারী, এদের কোনো পেট ছাড়া তাদের কোনো রাজনীতি নাই। আসলে আপনার একজন গরিব মানুষ, তাদের হচ্ছে বেঁচে থাকার লড়াইটাই হচ্ছে মূল বিষয়। তো অনেকেই কমেন্ট করতেছেন, আমি কমেন্টগুলোর পরে একটু উত্তর দিব। মূল বিষয়টা হচ্ছে আমরা যে শনিবারে আপনাদেরকে নিয়ে, অর্থাৎ বিশেষ করে ঢাকায় যে ভাই বোনেরা আছেন, অর্থাৎ দৈনিক মজুরি, প্রকল্প, আউটসোর্সিং, হ্যাঁ, যেই ভাইয়েরা আছেন, আপনারা অবিলম্বে শনিবারে আমাদের হচ্ছে বাইতুল মোকাররমের বিপরীত পাশে হচ্ছে মৈত্রী ভবনে আমরা একটা আলোচনার জন্য এবং মানে আপনাদেরকে নিয়ে এই যে ধান্দাবাজি যে শুরু করতেছে আমাদেরকে নিয়ে যে এই যে আউটসোর্সিং কর্মচারীদের যে কিভাবে এই সময়টারে পার করা যায়, মানে কিভাবে আমাদেরকে একটা মানে গোলক দাদার ভিতরে ফালাইয়া দিয়া আমাদের কিভাবে মানে আমাদেরকে এই নির্বাচনের পরে যাতে একটা সরকার আসে, সেই সরকারের উপরে ফেলে দিতে পারে, হ্যাঁ, এবং তারা যাতে বেঁচে যেতে পারে। আসলে যদি নিজের অধিকার আদায় করতে চান, এই তত্ত্বাবধায়ক সরকার অথবা এই যে আপনাদের আমাদের যে রাজনৈতিক বর্তমান যে সরকার ডক্টর ইউনূস সাহেবরে ছাড়া আমাদের ভাগ্যের চাকা কোনো সময় পরিবর্তন হবে না। আমাদের যে শ্রমের উপদেষ্টা সাখাওয়াত সাহেব অত্যন্ত ভালো মানুষ এবং তার কাছে আমরা
যদি আমাদের সঠিক ন্যায্য অধিকারের কথা বলি, সে অবশ্যই সেটা উপর মহল পর্যন্তই যাবে। কিন্তু আমাদের ছাড়া আমাদের যে এন্টি গ্রুপ, সেই গ্রুপ আমাদেরকে সাথে না নিয়ে তারা এককভাবে তাদের সাথে ওই শাকত সাহেবের সাথে মিটিং করে, সচিবের সাথে মিটিং করে করে এক একটা জিনিস কিন্তু এই যে তারা অ্যাপ্রুভ করে দিয়ে আসে। আমরা যখনই আন্দোলনের ডাক দিব তখনই দেখবেন যে ওই গ্রুপ আমাদের আগ থেকেই ওই শয়তানদের মানে একটা একটা গ্রুপ আছে, সেই শয়তান গ্রুপটা গিয়ে ওই শাকত সাহেবের মাথাগুলো মানে বিগড়ে দেয় এবং তারা অল্পতেই মেনে আসে। তারা ওই যে মনে করে যে আমরা একটা সচিবের লগে, অর্থ সচিবের লগে দেখবেন আপনি প্রায় দেখবেন যে একটা ছবি তুলে দেখায় যে আসলে এই হয়েছে, কিন্তু এই পর্যন্তই কিন্তু বলছে যে এই সচিব আমাদের এই কথাগুলো বলছে, যে এই সচিব এই জিনিসগুলো বলছে। আসলে এদেরকে প্রত্যাখ্যান করতে হবে। যদি এরা আপনাদেরকে নিয়ে খেলতেছে, আপনাদের জীবনটাকে ধ্বংস করে দিবে, আপনাদের জীবনটাকে নষ্ট করার জন্য ওই কল্যাণই যথেষ্ট। আপনারা কল্যাণকে বয়কট করেন, আন্দোলনের ডাকে আসেন, আন্দোলনে ছাড়া কোনো উপায় নাই। গত আন্দোলনে আমাদের পরিকল্পনা ছিল যে আমরা ওখানে 3 থেকে 5 দিন 7 দিন যাই লাগে প্রজ্ঞাপন ছাড়া আমরা ওখান থেকে উঠবো না। তাহলে কি করলাম, মাঝখান দিয়ে এইটা সরকার একটা পরিকল্পনা চক্রান্ত করে আমাদেরকে সেই জায়গায় একটা বিশৃঙ্খলা তৈরি করে তারা কি করছে যে আমাদের এই জায়গা থেকে যে কোনো পলিটিক্স করে তারা এই জায়গা থেকে উঠাই দিছে। তাহলে আমাদের ভুল কি? আমাদের ভুল হচ্ছে আমরা কেন আমরা একজন অফিসারকে কেন তার গায়ে হাত তোলার দরকার কি ছিল, তারপরে হচ্ছে আমরা কেন ওই কেন আমাদের এই জায়গায় তালা দেওয়ার দরকার ছিল। এই ভুলগুলো যাতে না হয় এই কারণে আপনাদেরকে নিয়ে আলোচনা করা, আগামী দিনগুলোতে যে আন্দোলনগুলো করলে আমরা কিভাবে ফলাফল পেতে পারি। আসলে আমরা যে শ্রমে বসে আছি, এই শ্রমে বলতেছে আমাদের কোনো কাজ নাই, তাহলে আমাদের কাজ কই? আমাদের কাজ হচ্ছে সচিবালয়। তাহলে তারা ইঙ্গিত করে যদি পারেন আপনারা সচিবালয় ঘেরাও করেন। আজকে যদি আমরা 50,000 মানুষ যদি জড়ো হতে পারি তাহলে সচিবালয় ঘেরাও করা আমাদের কাছে কোনো বিষয় না। আর ঘেরাও করেই যে সমস্যার সমাধান হয়ে যাবে বিষয়টা এরকমও না। আমরা চাই সরকার যাতে শ্রমিকের পাশে থাকে, শ্রমিকের অধিকার নিয়ে কথা বলে। এখন পর্যন্ত একটা আউটসোর্সিং কর্মচারী যাতে পুনরায় চাকরিতে ফেরত পায় এই ধরনের কথা তারা স্বীকার করে না, এবং তারা ঠিকাদারকে ব্ল্যাকলিস্ট করার কথা বলেছিলেন, কিন্তু তারা এই পর্যন্তই কোনো একটা ঠিকাদারকে ব্ল্যাকলিস্ট করে নাই। তারা আমাদেরকে বলছে 1300 ঠিকাদার আছে বাংলাদেশে। এই পর্যন্তই 1300 ঠিকাদারকে কার লাইসেন্স আছে কার লাইসেন্স নাই, তারপর হচ্ছে কে কোনভাবে টেন্ডার পাইতেছে, এই ধরনের নিয়ে তাদের কোনো উদ্যোগ নেই। আমরা যখন বলছি যে এই ঠিকাদারকে আপনারা ধরেন, এই ঠিকাদারের শ্রম আইনের আওতায় নিয়ে আসেন, এই ঠিকাদারদেরকে যারা অন্যায় করতেছে তাদের ব্ল্যাকলিস্ট করেন, কিন্তু কিছুই করে না। এই ঠিকাদাররা তাদের পয়সা দিতেছে, সেই পয়সা পেয়ে তারা আমাদের শ্রমিকের সাথে মির্জাফরি করতেছে। একটা শ্রমের নামে একটা প্রতিষ্ঠান খুলে বসে আছে, আসলে সেটা শ্রমিকের জন্য কোনো কিছুই না, ওটা একটা তেজপাতা। সচিব স্যার যে প্রতিশ্রুতি আমাদের দিয়েছিল সেই একটা প্রতিশ্রুতি রাখে নাই। সে এখন পর্যন্তই সে নিজে কোনো একটা মিটিংয়ে ডাকে নাই। যখন কোনো একটা মিটিং ডাকে গোপনে সেই মিটিংয়ে কল্যাণের পরিষদের মানুষগুলো যায়, গিয়ে সেখানে শ্রমিকের পক্ষে কোনো কথা বলতে পারে না, এবং সেখানে গিয়ে এক কাপ চা খেয়ে তারা মনে করেন চলে আসে এবং বলে আসমান থেকে ওহী নাজিল হইতেছে, সেই ওহির মাধ্যমে আপনারা সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। শুধু চিঠি দিলেই যে আপনার সব কিছু সমস্যার সমাধান হয়ে যাচ্ছে বাস্তবে এরকম না। তো আপনারা দয়া করে এখনও সময় আছে, তো আপনাদের সবাইকে অনুরোধ করে বলতেছি, আপনারা যদি আপনাদের অধিকার ফিরে পেতে চান এই সরকারের আমলেই আমাদের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। নির্বাচনের পরে যদি বিএনপি সরকার বলেন, জামাত বলেন অথবা এনসিপি বলেন, যারাই ক্ষমতায় আসুক, তখন কিন্তু তাদের যেই বাস্তবের যে রূপ, সেই রূপ কিন্তু আমরা দেখতে পাবো যে তারা কি পরিমাণ হিংস্র হয়ে যাবে, আউটসোর্সিং কি পরিমাণ শ্রমিক ছাঁটাই করে দিবে। তারা রাস্তায় আন্দোলন করতে দিবে না, তখন তারা মানুষের মুখে কষ্টিপ মেরে দিবে যে, এবং দেখবেন কি ধরনের জেল জুলুম অন্যায় অত্যাচার তারাও কিন্তু শুরু করবে। তাহলে এখন এই সরকার একটা অরাজনৈতিক এবং আমাদের দেশের অনেক কিছু সংস্কার করতে চায়, এর জন্য তাকে ধন্যবাদ। আমরা অনুরোধ করব যে কিভাবে সংস্কারের যে রিপোর্ট, অর্থাৎ সুলতান সাহেব
যে আমাদের রিপোর্টটা দিছে সেই রিপোর্টটা কিভাবে বাস্তবায়ন করা যায় এবং সেই রিপোর্টটা অনুযায়ী এখন পর্যন্ত বিন্দু পরিমাণ কাজ করা হয় নাই। 25-এর নীতিমালার নামে যে একটা নীতিমালা তৈরি করছে সেই নীতিমালা এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয় নাই। এই নীতিমালা একটা হচ্ছে শুধু তামসা। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনাদের নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করতে চাই, আমরা আমাদের অধিকার আদায় করতে চাই এবং আপনাদের পরামর্শ নিয়ে আমরা কিভাবে আমরা এই এনভিআর অর্থাৎ আমরা এখন এনভিআর হচ্ছে যে আপনার হচ্ছে যেই জায়গায় হচ্ছে জাতীয় যে রাজস্ব বোর্ড, ওই জাতীয় রাজস্ব বোর্ড আমাদেরকে সেই জায়গায় মিছিল মিটিং অবস্থান কর্মসূচি ওই জায়গায় করতে হবে। আমরা যদি শ্রমের থেকে তো আমরা কিছু পেলাম না, আমরা কিন্তু অল্প মানুষ, এই কারণে আমরা সচিবালয় ঘেরাও করতে পারতেছি না। তাহলে আমাদের এখন হচ্ছে এনভিআর ছাড়া আমরা আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। এইটাই হচ্ছে সঠিক একটা রাস্তা। আপনাদের যখনই যদি কোনো চাকরি চলে যায়, যে ভাইদেরকে বিপদে আছেন, আপনারা ওই এনভিআরের সামনে মানববন্ধন করবেন। এটা আগারগাঁও, এটার অফিস, সেই জায়গায় আজকের থেকে আমাদের কর্মসূচি দেওয়া উচিত। কারণ আমরা তো অর্থরে ধরতে পারতেছি না, তারপরে জনপ্রশাসনকে ধরতে পারতেছি না, তারা আমাদের কথা শুনতেছে না। আবার দেখবেন তারা যখন চিঠি পাঠায়, ওই কল্যাণ যখন ওই চিঠি পায়, ওই কল্যাণ গিয়ে ওদেরকে বলে যে আমরাই সারা বাংলাদেশের নেতা, আমাদের ছাড়া আর কোনো সংগঠন নাই, আমরা স্যার আপনার কথা তো খুব সুন্দর, আপনার যে দাবিগুলো দিচ্ছেন এই দাবিগুলো যৌক্তিক বলে তারা ওই জায়গায় দিয়ে এই জিনিসগুলো পাশ করায় নিয়ে আসে। তাহলে আমাদের ঐক্যের লোক ছাড়া কল্যাণ কেন এককভাবে সচিবালয়ে যায়? ঐক্যের লোক, কল্যাণের লোককে সরকার কেন ইউজ করতেছে আপনারা বুঝেন। যে এই সরকারের মানে যে যত ধরনের মানে কথা যা কিছু আছে সব কিছু কিন্তু ওরা মাইনা নেয়। আজও পর্যন্ত ওরা শ্রমিকের পক্ষে একটা কথাও বলতে পারে নাই। ওরা শ্রম আইন সম্পর্কে কিছু জানে না। ওরা সব সময় আমাদের কিভাবে আউটসোর্সিং দৈনিক মজুরি প্রকল্পের ক্ষতি করা যায় সেই কাজ নিয়ে ওরা ব্যস্ত আছে। এরা এখন পর্যন্ত আন্দোলনের ডাক দিবে না, এরা আন্দোলনের পক্ষে না, এরা এক জায়গায় মাথা হয়তো বিক্রি করে দিছে। আপনারা এই জিনিসগুলো একটু সবাই সতর্কিত হবেন। আমাদের ঐক্যের সাথে আপনারা আসেন। ঐক্যই হচ্ছে একমাত্র মুক্তির রাস্তা এবং ঐক্য পরিষদই আপনাদের এই দাসপ্রথা বিলুপ্ত করতে এককভাবে ভূমিকা পালন করবে। আপনাদের উচিত ঘরে না বসে থেকে এই সরকারের আমলে, অর্থাৎ আমাদের কিন্তু হাতে বেশি সময় নাই, আমাদের হচ্ছে এটা হচ্ছে জুন জুলাই হচ্ছে আপনার যদি আমাদের নির্বাচন সম্ভবত এপ্রিল মাসে 26 এপ্রিল মাস, তাহলে যখনই রাজনৈতিকের যখন মিছিল মিটিং পোস্টার শুরু হয়ে যাবে তখন এই আন্দোলনগুলো তখন কিন্তু রাস্তায় আপনারা দাঁড়াতে পারবেন না। তারপরে হচ্ছে নির্বাচনের পরে যে সরকার যে সকল প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি উপস্থিত থাকার জন্য অনুরোধ করছেন আমাদের রফিক ভাই লাইভের ভিতরে। তো রফিক ভাইয়ের কথা শোনেন আপনারা একটু দয়া করে, আপনাদের কাছে অনুরোধ করতেছি ঢাকায় যারা আছেন কাপড় না পরে আপনারা একটু আন্দোলনে আসেন। আমরা আন্দোলনেই আমাদের মুক্তি, আন্দোলন ছাড়া আমরা কিন্তু কোনো কিছু করতে পারবো না। সরকার আমাদের নিয়ে একটা পলিটিক্স করতেছে এবং ডিজিএফআই বলেন এবং গোয়েন্দা সংস্থা বলেন যাই বলেন তারাও কিন্তু একটা গেম খেলতেছে। এই গেম থেকে বের হয়ে যেতে হবে। আপনাদের অধিকার আদায় করতে হলে আপনাদের রাস্তায় থাকতে হবে, এনভিআর ঘেরাও করতে হবে। প্রয়োজনে যদি আরও বড় আন্দোলন করা উচিত তাহলে আমরা সেই বড় ধরনের আন্দোলন তৈরি করব। তো আপনারা ঢাকায় যারা আছেন, ঢাকার আশেপাশে যারা আছেন, প্রত্যেককে অনুরোধ করব আপনাদের বুদ্ধি পরামর্শ এবং কিভাবে আন্দোলন সংগ্রাম করতে পারি। এবং আমরা সবগুলো রাজনৈতিক দলকে, অর্থাৎ এখানে কাউকে আমরা বাদ দিব না। আমরা আওয়ামী লীগ ব্যতীত, অর্থাৎ নিষিদ্ধ যে সংগঠন আছে সেই সংগঠনের ব্যতীত আমরা রাজনৈতিক যতগুলো দল আছে আমরা প্রত্যেকটা দলের প্রধানের কাছে যাচ্ছি। আমরা রিজভী স্যারের কাছে গেছি, আমরা সুলতান সাহেবের কাছে গেছি, রতন ভাইয়ের কাছে গেছি, আমরা প্রিন্স ভাইয়ের কাছে গেছি, আমরা হচ্ছে ইসমাইল সাহেবের কাছে গেছি, আমরা আরও রাজনৈতিক দল আছে এবং আমরা পাংখা মার্কা যে আমাদের আছে চরমনাই পীর সাহেব, ওনাদের সাথে যোগাযোগ করছি। তারা সবাই মুখে মুখে বলে যে তোমাদের দাবি যৌক্তিক দাবি, হ্যাঁ আসলে তোমার আন্দোলনের পক্ষে আমরা পাশে আছি, কিন্তু বাস্তবে কিন্তু এখন পর্যন্ত কোনো একটা, যেমন জামায়াতে ইসলাম কিন্তু বলে নাই যে আউটসোর্সিং কর্মচারী আমরা ক্ষমতায় আসলে
আসলে এই আউটসোর্সিংয়ের যে দাসপ্রথা এটা বাদ করে দেব, আপনারা যারা কাজে আছেন আপনাদের চাকরির নিশ্চয়তা থাকবে, আপনাদের চাকরি যাবে না। এই নিয়ে কোনো সময় বিএনপিও কথা বলে নাই, এই নিয়ে কোনো ধরনের রাজনৈতিক দলেরা কথা বলে নাই। কিন্তু আমরা যখনই আন্দোলন করতে যাই সেই আন্দোলন কিভাবে থামানো যায়, এই আন্দোলন কিভাবে বানচাল করা যায়, সেই কাজটায় তারা কিন্তু খুব ঠান্ডা মাথায় সেই জিনিসটা পালন করে থাকে। আসলে এই যে একটা ভাই বলছেন যে যে আনিসকে বয়কট করতে হবে, অবশ্যই আনিস কোনো মতেই যাতে ঐক্যের পরামর্শ ছাড়া অর্থাৎ অর্থাৎ যদি এককভাবে সরকারের সাথে বসে তাহলে বুঝবেন যে এরা আমার মাথা বিক্রি করে দিচ্ছে। এরা এই আউটসোর্সিং এবং দৈনিক মজুরি এবং প্রকল্পের জীবন ধ্বংস করে দিচ্ছে। একসময় স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে দেশ ছেড়ে পালাইছে ঠিক এরকম আনিসের একদিন হবে। যদি এরকম ঘটনা আনিস কোনো দিন প্রমাণ পাই আমরা, আনিস কিন্তু দেখবেন ওর শরীরে জামা কাপড় কিছু থাকবে না। কারণ কি? কারণ হচ্ছে সবগুলো শ্রমিকের সাথে বিশ্বাসঘাতকতা করতেছে সে এককভাবে। এবং সেই মিটিংয়ে কি হয়, সেই মিটিংয়ের একটা রেজুলেশন কি এখন পর্যন্ত আপনাদের কাউকে দেখাইতে পারছে? এখন পর্যন্তই কিন্তু দেখাইতে পারে নাই যে এই রেজুলেশন। আমাদের কাছে রেজুলেশন আছে, আমাদের কাছে রেজুলেশন আছে, আমরা সাথে সাথে আমরা কিন্তু আপনাদের সেটা পাবলিশ করি, প্রকাশ করি। আমাদের সচিবের সাথে মিটিং হলে আমরা সেই মিটিংয়ে কি হয় না হয় আমরা পরবর্তী দিন আপনাদের লাইভে এসে প্রকাশ করি। আমাদের যেদিন আমরা কোন জায়গায় যাব সেটা আপনাদেরকে প্রকাশ করি। আমাদের সিলেটে আমাদের কি হয়েছে সেই জায়গায় আমরা আপনাদের কাছে লাইভে এসে প্রকাশ করছি। আজও পর্যন্তই এই পর্যন্তই আপনারা দেখছেন যে ওরা যে গোপনে গোপনে বিভিন্ন জায়গাতে যাচ্ছে, অর্থ মন্ত্রণালয় যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, সেই জায়গায় যে রেজুলেশনে কি হচ্ছে। আমি এটা 100% শিওর যে 25-এর যে নীতিমালা, সেই নীতিমালা আনিসের চক্রান্তে এই ধরনের নীতিমালায় হয়েছে। এবং এর যদি কোনো দিন আমরা আসলে প্রমাণ পাই, ওই বাঁচতে পারবে না ইনশাল্লাহ। কারণ ওই যে আউটসোর্সিং কর্মচারীদের যে নিয়ে যে মানে যে জীবন নিয়ে তামাশা খেলতেছে, ওর ওপর আল্লাহর গজব অবশ্যই নাজিল হবে। কারণ ওই যে আমাদের জীবন নিয়ে যে আজকে যে গজব খেলা মানে আমাদের জীবন নিয়ে যেভাবে যেই ধরনের চক্রান্ত করতেছে, আল্লাহ দেখবেন ঠিকই ওর একদিন বিচার করবে। আমরা সবসময় আন্দোলনের পক্ষে আছি, আমরা সবসময় আন্দোলনের পাশে। আজকে এই যে একটা ভাই লিখছেন, আচ্ছা ভাই আমরা তো বেতন পাই নাই, বেতন কি পাবো না, এই যে এই কথা বলেন, তাহলে এই কথা কি এই মানে এই কথাটা বলেন যে রংপুর থেকে বলছি বেতন পাই না ভাই। আমরা যখনই সারা বাংলাদেশ থেকে আমরা বলি, নাম ধরে ধরে বলতে পারি, ভোলা যে আপনাদের যে ঠিকাদার আছে, সেই ঠিকাদাররা ওই নতুন করে টেন্ডার নিচ্ছে, সেই টেন্ডারে গিয়ে আমাদের যে শ্রমিকদের ছাঁটাই করে দিচ্ছে, তারপর হচ্ছে বেতন বকেয়া রাখতেছে। আমরা বারবার শ্রম সংস্কার কমিশন বা যে আপনার শ্রম ভবনে যে আমরা যে টেকনিক্যাল কমিটি করে দিয়েছে সচিব স্যার, সেই টেকনিক্যাল কমিটির কাছে যখন যাই তখন তারা কোনো ধরনের এটা তোয়াক্কাই করে না, আমাদের কোনো কথাই শোনে না। এবং আমাদেরকে নিয়ে এই যে মিটিং করা, মাসিক যে 1 মাসে 2টা মিটিং করার কথা ছিল, সেই মিটিংও তারা করে না। কিন্তু তারাও ষড়যন্ত্র করতেছে কিভাবে এই সংগঠন দুইটারে 2 বিভক্ত করা যায়। তারা এক ধরনের চক্রান্ত করে আমাদেরকে 2টা ভাগে বিভক্ত করে দিছে। তাহলে আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই, যদি নিজের ভাগ্যের চাকা পরিবর্তন করতে চান, যদি আউটসোর্সিংয়ের চাকরি টিকায় রাখতে চান, যদি ঠিকাদারি প্রথা বাতিল করতে চান, যদি 25-এর নীতিমালা বাস্তবায়ন করতে চান, যদি শ্রম কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করতে চান, তাহলে আন্দোলনের কোনো বিকল্প নাই। দয়া করে ভাই আন্দোলনে আসেন। ঢাকায় যারা আছেন, যারা তেল মেরে মেরে চলতেছেন, মনে করতেছেন যে এই অফিসাররা আপনাদের চাকরি বাঁচাবে, বাস্তবে তাদের আর বাঁচানোর কোনো ক্ষমতা থাকবে না। নির্বাচনের পরে আপনাদের যে কি পরিমাণ চাকরি চলে যাবে সেটার আভাস কিন্তু আমরা পেয়ে গেছি। যেই জায়গায় যাচ্ছি সেই জায়গায় হচ্ছে চাঁদাবাজি, যেই জায়গায় যাচ্ছি সেই জায়গায় হচ্ছে টেন্ডারবাজি, যেই জায়গায় যাচ্ছি সেই জায়গায় তাদের মানে যারা ক্ষমতায় আসে নাই তাদের লোকজনকে কিভাবে প্রবেশ করানো যায়, কিভাবে আওয়ামী লীগের ট্যাগমা লাগিয়ে আওয়ামী লীগের নাম ব্যবহার করে কিভাবে একটা সুইপারকে তাড়ানো যায়। একটা সুইপার যদি আওয়ামী লীগের মানে যদি একটা দেশের হয়, হ্যাঁ মানে মনে করে যে একটা সুইপার আওয়ামী লীগ করছে, একটা ওই ড্রাইভার আওয়ামী লীগ করছে, এদের দিয়ে কি দেশ চলছে? বাস্তবে কিছুই না। আপনারা জানেন যে এই
আওয়ামী লীগ সরকার কি পরিমাণ মানুষকে শোষণ করছে, কি পরিমাণ মানুষের কথা বলার অধিকার হনন করছে, কি পরিভাবে শ্রমিকের অধিকার থেকে বঞ্চিত করছে, তাহলে আমরা কেন ওই স্বৈরাচারী শেখ হাসিনার কথা মতন আমরা তাদের মতনই করবো? আমাদের কেন ওই শেখ হাসিনার মতন একটা নরপিচাস ডাইনির কথা শুনে আমরা কেন এই আউটসোর্সিং ভাই বোনদেরকে জীবন থেকে আপনারা তাদের রিজিক তাদের সন্তান পরিবারকে আপনারা বিপদে ফেলছেন? দয়া করে এইসব কিছু ভুলে যান। আসলে আমরা কর্মচারী, আমরা কোনো রাজনীতি করি না। আমাদের ভোট দেওয়ার অধিকার আমরা ফিরে পেতে চাই, আমরা সঠিকভাবে ভোট দিতে চাই এবং এই ভোট দেওয়ার জন্য একটা আপনারা তৈরি করে দেন। আমরা সবসময় যে সরকারি কর্মচারী যারা আছি আমরা সবসময় সরকারের পক্ষে আজীবন থাকব। আমরা আপনাদেরকে ওয়াদা দিচ্ছি আমরা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হব না, আমরা কোনো রাজনীতির সাথে জড়িত হব না। আমাদের দয়া করে এই ঠিকাদারি প্রথাটা আপনারা দয়া করে বাতিল করে দেন। আমাদের একটা কাজের নিশ্চয়তা দেন। আমার একটা পরিবারকে কিভাবে বেঁচে থাকতে পারি, আমরা কিভাবে সন্তানকে নিয়ে বেঁচে থাকতে পারি, আমাদের শ্রমিকের কিভাবে অধিকার আমরা ফিরে পাই। দয়া করে অনুরোধ করে বলছি ডক্টর ইউনূস সাহেবকে যে আমাদের দিকে একটু আপনারা নজর দেন। আসলে যেই আপনি শ্রম ভবনে যেই আমলাদের বসিয়ে রাখছেন তারা আসলে আওয়ামী লীগের একটা দোসর। এই আওয়ামী লীগের দোসররা কোনো সময় চাইবে না এই দেশটা ভালো হয়ে যাক। এই যে জুলাইয়ের যে গণঅভ্যুত্থান, এটা যাতে কিভাবে বানচাল করা যায়, কিভাবে এটাকে নষ্ট করা যায়, এরাই কিন্তু এর পিছনে জড়িত। এরাই চাচ্ছে যে আপনাদেরকে কিভাবে বিতর্কিত সৃষ্টি করা যায়। এরা বারবার ইঙ্গিত করে আমরা সচিবালয় যাতে ঘেরাও করি, আমরা যাতে আন্দোলন সংগ্রাম করি, আমাদের যাতে দাবিগুলো যাতে না মানা হয়। এর মূল কাজ কিন্তু এই শ্রম ভবনের যে যাতে কর্মকর্তারা আছেন তারা সম্পূর্ণ জড়িত। আপনারা গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট নেন, তদন্ত করেন, দেখেন তারা চায় কিভাবে আমাদের এই রাস্তায় যাতে আন্দোলনগুলো থাকে, আমরা কিভাবে আন্দোলন করে এই সরকারকে যাতে বিপদগ্রস্ত করতে পারি। এইটার কাজ হচ্ছে তাদের। আপনারা আমি ডিজিএফআই, এনএসআই, গোয়েন্দা প্রত্যেককেই বলতে চাই আপনারা তদন্ত করে দেখেন। আমরা কিন্তু এই যে কতদিন আমরা রমনা থানার ওসি সাহেবকে বলতে চাই, আপনারা ওই দিন যখন আমরা তাই শ্রম ভবন তালা মেরে রাখছিলাম, আপনি যেদিন কথা বলছেন সেই কথার ভিতরে তারা কিন্তু উত্তর দিতে পারে নাই। তারা কিন্তু বলছিল যে আমাদের মিটিং করবে, মিটিংয়ের পরে আমাদেরকে নিয়ে প্রতি মাসে বসবে, এখন পর্যন্ত এরকম কিছু করে নাই। তো দয়া করে আন্দোলনের কোনো বিকল্প নাই। আজকে ওয়াসার বলেন, বিদ্যুৎ বলেন, পানি বলেন, তারপরে ঢাকার যতগুলো প্রতিষ্ঠান আছে এবং সেই প্রতিষ্ঠানগুলো যদি আমরা রাজপথে থাকি, আমরা অবশ্যই যদি ডক্টর ইউনূস সাহেবের নজরে যদি আসতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের দাবিগুলো বাস্তবায়ন করতে পারবো। আনসাররা তাদের দাবি বাস্তবায়ন করছে, গ্রাম পুলিশরা তাদের দাবি বাস্তবায়ন করছে। আজকে এই যে আমাদের তথ্য আপা যারা আজকে ৪৫ দিনের উপরে যারা প্রেস ক্লাবে বসে আছে, এদের পাশে কি কোনো সচিব গিয়ে বলছে বা সরকার তাদের পাশে দাঁড়াইছে? তাহলে আসলে শ্রমিককে ঠকানো হচ্ছে। আমরা প্রত্যেকটা শ্রমিককে বলবো আপনার অধিকার, আপনার মান সম্মান যদি ফিরে পেতে চান, আপনারা মনে করেন না যে অফিসাররাই আপনাদের চাকরি বাঁচাতে পারবে। আজকে আমি আরও অনেক কিছু জানি, যেগুলো হচ্ছে যে এই আমলারা কী পরিমাণ বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাট করতেছে, কিভাবে এই প্রতিষ্ঠানগুলোরে একটা শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে যাতে আবার এই সরকার পতন হয়ে যায়, এই ধরনের একটা ষড়যন্ত্র কিন্তু তারা করতেছে। আপনারা এটা একটু খোঁজখবর নিয়ে দেখেন যে কেন শ্রমিকের অধিকারের কথা এখন পর্যন্তই বাস্তবায়ন হয় না, কেন ওই ৪৫ দিন আপারা এখনও পর্যন্তই ওই রাস্তায় বৃষ্টির ভিতরে ভিজে বসে আছে। তার মানে কি এই তথ্য আমাদের পাশে যাতে আউটসোর্সিং কর্মচারীরা নামে এবং তাদের পাশে যাতে আন্দোলনটা আবার জোরালো হয়। তাহলে এই শ্রম ভবন চায় সবসময় আন্দোলন করার জন্য, আন্দোলন করে যাতে সরকারকে বিপদে ফেলতে পারি। তাহলে অনুরোধ করে বলছি যে আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। তো এবং 19 জুলাই রোজ শনিবার সকাল 10 ঘটিকায় মৈত্রী মিলনায়তন মুক্তি ভবন, পুরান পল্টন, ঢাকা 1000। আর সহজ হচ্ছে বাইতুল মোকাররমের বিপরীত পাশে আমাদের হচ্ছে এই সিপিবির অফিসের যে মৈত্রী অডিটোরিয়াম, আমরা ওইটা নিয়েছি এবং ওইটাতে আমরা আলোচনা করতে চাই আগামী আন্দোলনে কিভাবে আমরা যাতে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করতে পারি। দেখেন একটা প্রজ্ঞাপন করছে যে আমাদের কোনো ধরনের মিছিল মিটিং করতে দেবে না। তাহলে আজকে যে আপনার 19 তারিখে জামায়াত ইসলামের যে সমাবেশ, সেই সমাবেশে কেন তারা নিষেধ করলো না?
আর আজকে শ্রমিক রাস্তায় যদি আন্দোলন করতে যায় সেটা নিষেধ করে, তাহলে যদি পুলিশের ক্ষমতা থাকে, যদি গোয়েন্দা সংস্থার ক্ষমতা থাকে, যদি সেনাবাহিনীর ক্ষমতা থাকে, তাহলে জামায়াতে ইসলামের ওই প্রোগ্রাম ওদিন বন্ধ করে দেখ। তাহলে ওই প্রোগ্রাম কিন্তু ওই প্রোগ্রামে কি কোনোদিন বলবে যে আমরা ক্ষমতায় আসলে আউটসোর্সিংয়ের যে যারা চাকরিতে আছে তাদেরকে চাকরির নিশ্চয়তা দিব? এই লাইভের মাধ্যমে আমি জামাতের অনেক লোক আছেন, আমি আপনাদের কাছে বার্তা দিতে চাই, সুস্পষ্ট বার্তা। আপনারা যদি 19 তারিখে সমাবেশ করেন, সেই সমাবেশে আপনারা বলেন যে আউটসোর্সিংয়ের নামে যে আপনারা ক্ষমতা আসলে এই ঠিকাদারি প্রথা বাতিল করে দিবেন। আমরা আউটসোর্সিং কর্মচারীরা আপনাদের ওয়াদা করতে চাই যে আমরা অরাজনৈতিক থাকতে চাই, আমরা ভোটের অধিকার ফেরত পেতে চাই এবং আমাদের দাবিগুলো আমরা যাতে বাস্তবায়ন করতে চাই। আমরা জনগণের গোলাম, আমরা জনগণকেই সার্ভিস দিয়ে যাব ইনশাল্লাহ, সঠিক মতন সার্ভিস দিব। তাদেরকে কিভাবে সেবা দিব আমরা সবসময় আউটসোর্সিং কর্মচারীরা দেখবেন, আপনারা তদন্ত করে দেখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আউটসোর্সিং কর্মচারীরা নিয়োজিত। কারণ গভর্নমেন্টে যারা চাকরি করে তাদের চেয়ে আমরা ভালো সার্ভিস দিচ্ছি, এই কারণে আমাদেরকে কিন্তু তারা দেখতে পারতেছে না, আমাদেরকে সহ্য করতে পারে না। আমাদের কিভাবে প্রতিষ্ঠান থেকে তাড়ানো যায়, কিভাবে শ্রমিকের অধিকার হনন করা যায়, এর পিছনে কিন্তু এই সরকারি কর্মচারী কর্মকর্তা এরা কিন্তু জড়িত। তাহলে সবার কাছে অনুরোধ করে বলতে চাই, লাইভটা অনেক বড় হয়ে গেছে, আর পরবর্তীতে যারা এই লাইভটা দেখবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে আমরা আন্দোলন সংগ্রাম করতে চাই, এবং আগামী দিনগুলোতে আমাদের এই যে 25-এর নীতিমালা একটা ভুয়া নীতিমালা, এই নীতিমালা প্রত্যাখ্যান করে আমাদের শ্রমিকের যাতে নীতিমালা তৈরি করা হয়, এবং শ্রমের আইন যে পরিবর্তন হওয়ার কথা 2 মাস, সেই 2 মাস চলে গেছে, কিন্তু এখন পর্যন্ত সেই শ্রমের নীতিমালায় কি হয়েছে সেইটা আমরা কেউ জানি না। আমাদের কাউকে না বলে ওই আইন পরিবর্তন করা হচ্ছে। ওই ধরনের মিটিংয়ে আমাদের কিন্তু ডাকাও হয় না, আউটসোর্সিংয়ের লোক ডাকা হয় না, দৈনিক মজুরের লোক ডাকা হয় না, প্রকল্পের লোক ডাকা হয় না। তাহলে যদি এই 3টা শ্রমিকদের যদি সংগঠনের লোকদের না ডেকে আপনারা কিভাবে শ্রম আইন পরিবর্তন করতে চান, এবং শ্রমিক নেতাদেরকে বাদ দিয়ে কিভাবে শ্রম আইন পরিবর্তন করতে চান? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা অবশ্যই 19 জুলাই শনিবার আমাদের এই সকাল 10টায় যে মত বিনিময় সভা, সেই মত বিনিময় সভায় আপনাদের মতামত নিয়ে আমরা কিভাবে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করতে পারি এই নিয়ে আপনারা সুপরামর্শ দিবেন। এবং ঢাকায় যারা আছেন এবং ঢাকার আশেপাশে যারা আছেন প্রত্যেককে অনুরোধ করব আপনারা অবশ্যই আসবেন, পায়ে হেঁটে আসবেন। প্রয়োজনে আপনারা যে ওই 19 তারিখে জামায়াতে ইসলামের প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমাদের যাতে কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়, আমরা যাতে খুব সুন্দর করে একটু কষ্ট করে আমরা হেঁটে চলে আসলে আমরা আমাদের যে পরামর্শগুলো আমরা করব। আপনারা চিঠি দিতে পারেন না, প্রতিটি প্রতিষ্ঠানের যে বেতনগুলো মাসে মাসে দেয় না, আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানের যেই প্রতিষ্ঠানের বেতনগুলো পায় না আমরা চিঠি দিছি শ্রম কমিশনে। তারা বলছে যে বকেয়া বেতন আদায় করে দিবে, কিন্তু বাস্তবে কিছুই না। মুগদা মেডিকেলকে নিয়ে বলছে একটা তদন্ত করবে, সেই তদন্তের ভিতরে তাদেরকে চাকরিতে কিভাবে পুনর্বহাল করা যায় বা কি করা যায় এটা নিয়ে সেই একটা টেকনিক্যাল কমিটি করার কথা ছিল, সেটাও করে নাই। এবং মুগদা মেডিকেলের যে কর্মচারীদেরকে বলছিল যে তাদেরকে প্রয়োজনে আরেকটা তদন্ত করে সত্যতা যাচাই করে তাদেরকে একটা ব্যবস্থা করে দেবে, কিন্তু সরকার কোনো ধরনের কথা শোনে না। আসলে শ্রম ভবন আমাদের কিছু করে না, সচিব স্যার আমাদের কিছু করে না, এবং এই সচিব স্যার আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি একটাও এখন পর্যন্ত কোনো ধরনের বাস্তবায়ন করে নেই। আমরা যখনই শ্রম ভবনে ঘেরাও করি বা আন্দোলন করতে যাই তখনই বলে আগামী অমুক তারিখে তোমাদের মিটিং, ওই মিটিং আসো। তাহলে এরকম করে মিটিংয়ের একটা পায়তারা করে আমাদের কিভাবে ওই জায়গা থেকে সরিয়ে দেওয়া যায় এই ধরনেরই করে। ভাই, ট্রেড ইউনিয়ন করার বিষয় কিছু কথা বলেন, আমরা কি ট্রেড ইউনিয়ন করার ক্ষমতা রাখি কিনা? আচ্ছা, এখন দেখেন ট্রেড ইউনিয়নের কথাটা বলি। ট্রেড ইউনিয়ন করতে বলে যদি ঠিকাদারের মাধ্যমে, আমরা যদি আমি যে প্রতিষ্ঠানের ঠিকাদারের সাথে আছি, আমার এই প্রতিষ্ঠানে 200 কর্মচারী চাকরি করে, সেই 200 কর্মচারী একটা ট্রেড ইউনিয়ন করতে পারলে তাহলে ওই ঠিকাদারের স্থায়ী হয়ে গেল। আপনি যদি একটা ট্রেড ইউনিয়ন করে নেন তাহলে ওই ঠিকাদার আজীবন তার একটা ব্যবসা করার একটা লাইসেন্স পেয়ে গেল।
আমরা চাই ঠিকাদারি প্রথা বাতিল করার জন্য। তাহলে ঠিকাদারি প্রথা বাতিল করতে হলে আমাদের ট্রেড ইউনিয়ন করা যাবে না, ওই ঠিকাদারের আন্ডারে ট্রেড ইউনিয়ন করা যাবে না। ট্রেড ইউনিয়ন করতে হলে সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে একটা ফেডারেশন করে দিতে হবে। আমরা যত আউটসোর্সিং, দৈনিক মজুরি এবং প্রকল্পের যে কর্মচারীরা আছি, প্রত্যেকে অফিস আদেশ করে আমাদেরকে একটা স্পেশাল ক্ষমতার বলে আমাদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে। তাহলে আমরা ভবিষ্যতে এই ঠিকাদারি প্রথা বাতিল করতে পারবো। আর কেউ যদি ভুলে এই সরকারের ফাঁদে পা দেন, যদি এই ঠিকাদারের আন্ডারে গিয়ে যদি কেউ ট্রেড ইউনিয়ন করেন, তাহলে ঠিকাদারের বৈধতা আপনি দিলেন, ঠিকাদারকে টিকায় রাখার একটা রাস্তা করে দিলেন, এই ম্যান পাওয়ার ব্যবসা করার জন্য আপনারা কি করলেন? সহযোগিতা করলেন। তাহলে এই যে দেখবেন আমাদের যে একটা শত্রুপক্ষ আছে, ওই গ্রুপ যাতে কোনোভাবেই এই ঠিকাদারের মাধ্যমে কোনো ধরনের ট্রেড ইউনিয়ন গঠন না করে। আমাদের একটা প্রস্তাব ছিল, আমরা একটা প্রস্তাব পেয়েছিলাম। আমরা যখনই বুঝতে পারছি যে এই ট্রেড ইউনিয়ন করলে আজীবন ঠিকাদার আর এই দেশ থেকে বাতিল হবে না, আমরা ট্রেড ইউনিয়নের মাধ্যমে ওই ঠিকাদারকে কি করলাম? বহাল করার একটা লাইসেন্স দিয়ে দিলাম। তাহলে দয়া করে এই ধরনের ভুলে কেউ পা দেবেন না, কেউ ট্রেড ইউনিয়নের সদস্য হবেন না। ট্রেড ইউনিয়ন হবে আমরা, সেটা হচ্ছে ঠিকাদার ব্যতীত ট্রেড ইউনিয়ন করার জন্য প্রজ্ঞাপনের মাধ্যমে, অর্থাৎ শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় যদি একটা প্রজ্ঞাপন সার্কুলার দেয়, সেই সার্কুলারের মাধ্যমে আমরা ট্রেড ইউনিয়ন করতে পারবো। সেই ইউনিয়ন করলে ঠিকাদার থাকবে না, আমাদের ক্ষমতা থাকবে, আমরা আমাদের অধিকার ফিরে পাবো। আমাদের শ্রম আইনের যে বলা আছে শ্রমিকের যে ট্রেড ইউনিয়নের অধিকার, সেই অধিকার আমরা ফিরে পাবো। তো যদি আর কেউ প্রশ্ন করেন, আমি কয়েকজনের প্রশ্ন দিতে চাই। ভাই, আমি আপনার প্রশ্নটা দিছি, আব্দুল্লাহ ভাই। তো আর কয়েকজন যদি প্রশ্ন করেন, আমি প্রশ্ন করে আমি লাইভটা কেটে দেবো ইনশাল্লাহ। তো কমেন্ট দেখতে পাচ্ছি না। আমাদের নুরজুল ভাই, আমাদের ইকবাল ভাইকে কি বলবো, সেটা পেছনে আমরা পরে থাকবো না, আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যাব ইনশাল্লাহ, সফলতা মুখ দেখব। হ্যাঁ, কি করলে মাসে মাসে বেতন পাবো, কি করলে চাকরি থাকবে ভাই, এই বুদ্ধি দেন। আচ্ছা, কি করলে, অর্থাৎ যদি আপনি আপনার প্রতিষ্ঠানের নিয়োগ পান, তাহলেই আপনি সময় মতন বেতন পাবেন। আপনার বেতন কেউ কেটে নেবে না, আপনার চাকরির নিশ্চয়তা থাকবে, আপনি আপনার মন মতন আপনি আপনার কাজগুলো করতে পারবেন। এবং এই লাইভে আমরা কিছু সারা বাংলাদেশ ঘুরে দেখছি, আমাদের অনেক আউটসোর্সিং ভাইয়েরা আছে, তাদেরকে সতর্ক করে বলতে চাই, আপনারা অনেকেই যে হাসপাতালগুলোতে আছেন যারা, আপনারা এই পোশাক পরবেন এবং আপনারা স্যারদের কথা শুনবেন, পরিচালকের কথা শুনবেন। এখন পর্যন্ত আমরা যতগুলো প্রতিষ্ঠানের সমাধান করতে পারছি, সেগুলো সব কিন্তু ওই প্রতিষ্ঠানের পরিচালকই সমাধান করছে, কিন্তু শ্রম ভবন এগুলো সমাধান করে নেই। ভাই, প্রতিটা হাসপাতালে চিঠি দিতে পারেন না মাসে মাসে বেতন দেওয়ার জন্য? ভাই, বিষয়টা হচ্ছে আমরা অবশ্যই চিঠি দিচ্ছি, আমরা যোগাযোগ করতেছি এবং অনেক জায়গাগুলোতে অনেকগুলো সমস্যার সমাধান হয়ে গেছে, অনেকগুলো জায়গা থেকে সমস্যা সমাধান হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রতিষ্ঠানের পরিচালকের সমস্যা সমাধান করতেছে, তাদের উদ্যোগে, তারা অত্যন্ত পরিশ্রম করে কিন্তু এই যে এই বেতনের ব্যবস্থাগুলো করতেছে। অর্থ মন্ত্রণালয় এই সব কিছুর নষ্টের মূল হচ্ছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় যদি শ্রমকে ক্ষমতা না দেয়, অর্থ মন্ত্রণালয় যদি শ্রমকে ক্ষমতা চেঞ্জ না করে, তাহলে শ্রমের কিছু করার নাই। তাহলে যে অর্থের যে ক্ষমতাটা রাখছে, সেই অর্থের ক্ষমতাটা আমাদেরকে শ্রমকে দিয়ে দিতে হবে। শ্রমকে দিয়ে দিলে শ্রম দেখবেন এই ধরনের সকল সমস্যার সমাধান করতে পারবে। আসলে আমরা শ্রমকে যে দোষ দিই, তাদের যতটুকু ক্ষমতা, তারা ওই অর্থের কাছে সুপারিশ পাঠায়, ওই অর্থ যে কি করে চুপ করে বসে থাকে, অর্থ মাঝে মধ্যে গিয়ে ওই যে আমাদের এন্ট্রি পার্টিরে ডাকার পরে তারা একটা রিয়াজু করে ওখান থেকে চুপ করে বের হয়ে আসে। ওদের কারণে এখন পর্যন্ত ভাই আপনারা কোনো ভালো রেজাল্ট পাচ্ছেন না। এদেরকে প্রত্যাখ্যান করেন, অথবা এদেরকে বলেন যে শ্রমিকের জন্য কাজ করার জন্য। কোনো একদিন কিন্তু এটা প্রমাণ হবে যে এই ধরনের ষড়যন্ত্রের ভিতরে কল্যাণ জড়িত ছিল, সেদিন কিন্তু এই আউটসোর্সিং কর্মচারীরা তাদের ক্ষমা করবে না।
তো আর কোনো কমেন্ট নাই, আমি এখন পর্যন্ত কোনো কমেন্ট পেতেছি না। ভাই আন্দোলনের ডাক দেওয়া উচিত, ঠিকাদারি প্রথা বাতিল করা উচিত অবশ্যই। এর আগে আমরা মানে সহকর্মী বলেছিল যে ফায়ার সার্ভিসের ঠিকাদার ছাড়া সরকারি ওদের সাথে চুক্তি করতে। এই কথাগুলো কতটুকু সত্য আপনি জানেন ভাই? জানলে দয়া করে আমাদের প্রশ্নের উত্তরগুলো দিবেন ভাই। আপনি বলে দেন, অর্থ মন্ত্রণালয় উড়িয়ে দেব। আচ্ছা, আমরা ওই ধরনের সংঘর্ষণে যেতে চাই না ভাই। আমরা দয়া করে আমরা সরকারের পক্ষে থাকতে চাই, সরকারকে অনুরোধ করে বলতে চাই আমরা আপনাদের ক্ষতি চাই না, আপনারা আমাদের ক্ষতি করেন না। আমাদের ছেলে মেয়ে বউ বাচ্চা মা বাবাকে নিয়ে যাতে আমরা দুমুঠো ভাত খেতে পারি সেই ব্যবস্থাটুকু করে দেন। আমাদেরকে চাকরি থেকে ছাঁটাই করেন না, কারণ আমাদের যদি চাকরিগুলো চলে যায় তাহলে কিন্তু আমরা মানে একদম বিপদগ্রস্ত হয়ে যাব। আমাদের তখন কোন সরকার ভালো, কোন সরকার খারাপ, কোন সরকার কি করলো, হ্যাঁ, ওগুলো দেখার কিন্তু আমাদের সময় নেই। আমাদের পেটে কেউ লাথি দিবেন না, ইনশাল্লাহ আমরা আপনাদের পেটে লাথি দিব না ভাই। আপনি অর্থ দেন। আচ্ছা, অর্থ মন্ত্রণালয়, হ্যাঁ, এখন এনবিআর আমরা পরিকল্পনা করব আমরা কিভাবে এনবিআরকে ধরবো আমরা, অর্থাৎ রাজস্ব বোর্ডকে আমাদের ধরতে হবে। কারণ সচিবালয় ঘেরাও করতে হলে আমাদের ম্যাক্সিমাম 50 থেকে 1 লক্ষ আউটসোর্সিং কর্মচারী লাগবে। সেটা কিন্তু আমরা কিন্তু নামতেছি না। তাইলে দয়া করে আপনারা যদি নামেন তাহলে আমরা কিন্তু সম্ভব, আমাদের এই আন্দোলন সংগ্রামগুলো দাবি বাস্তবায়ন করা কিন্তু সম্ভব। আপনাদের রাস্তায় নামতে হবে এবং সবাইকে বলবো ভুল বোঝাবুঝি বাদ দেন, কোনো রাজনীতির ছত্র ছায়া ছেড়ে দেন। আসলে শ্রমিকের কোনো রাজনীতির কোনো দল নাই। আপনারা যে আজকে যার পিছনে দৌড়াচ্ছেন, আগামীকাল যখন সে ক্ষমতায় থাকবে না, আগামীকাল যখন অন্য একটা সরকার আসবে, তখন এই আউটসোর্সিংদের আপনারই আবার কিন্তু বিপদে ফেলবেন। তাহলে ভাই আমরা কি করব? আমরা তো আউটসোর্সিংয়ের গরিবের ছেলে, হ্যাঁ এইটাই ভাই। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের আন্ডারে আছি, জুন পর্যন্ত বেতন দিছে, কিন্তু এই বছরে আমাদের চাকরি আছে কিনা গেছে এখনো এখনো কিছু বোঝা যায়নি ভাই। আমরা রংপুর থেকে, আমাদের চাকরির কি খবর ভাই? আমাদের কলেজের সই নেয় না ভাই। এই যে দেখেন অনিয়ম। আসলে যদি এই শ্রম যে টেকনিক্যাল কমিটি আমাদের করে দিছে, অর্থাৎ শ্রম সচিব স্যার যে আমাদের কমিটি করে দিছে, সেই কমিটি যদি আমরা এই ধরনের রিপোর্ট পাওয়ার পর আমরা সেই প্রতিষ্ঠানগুলোতে যদি তাদেরকে জিজ্ঞাসা করি, তখন একটাই যে তারা বিএমপির যে ঠিকাদার আছে সেই ঠিকাদাররা টেন্ডার নেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে এবং সেই জায়গায় তারা ওই বিএমপি নেতাকর্মীদের ঢুকানোর জন্য তারা এই শ্রমিকগুলোরে ছাঁটাই করে দিচ্ছে। তাহলে সব জায়গায় কিন্তু এই ধরনের সমস্যাগুলো আমরা দেখতে পাইছি। তাহলে আপনাদেরকেও বলতে চাই যে আপনারা এখন পর্যন্ত ক্ষমতায় আসেন নাই, না আসার পরে এই ধরনের ষড়যন্ত্র করতেছেন, আর ক্ষমতায় আসার পরে এই আউটসোর্সিং কর্মচারীদের কি হতে পারে যদি আপনারা কেউ এখনও না বুঝতে পারেন, তাহলে এটা খুবই দুঃখের বিষয় যে এই নির্বাচনের পরে যেই সরকারি ক্ষমতায় আসুক আপনাদের পাশে কিন্তু থাকবে না। এরা কিন্তু চাইবে আপনাদের কিভাবে এই ক্ষমতা থেকে এই আউটসোর্সিং লোকদেরকে সরিয়ে তারা নতুন করে টাকা নিয়ে অথবা আপনাদের কাছ থেকে তারা ঘুষ বাণিজ্য নিবে। আপনাদের কাছ থেকে বলবে যদি চাকরি বাঁচাইতে চাও তাহলে আমার 50,000 টাকা দাও, আমার 1 লাখ টাকা দাও। হ্যাঁ, আমরা এই 17 বছর তো আমরা এই ধরনের কাজ তোমরা পাই নাই, আমরা কাজ করতে পারি নাই। এখন তোমরা এনে যে চাকরি করতেছো, আওয়ামী লীগের আমলে তোমরা ঢুকছো, আওয়ামী লীগের হয়ে তোমরা কাজ করছো, ওদের টাকা পয়সা দিছো, আমাদের টাকা পয়সা দেও নাই। এই জিনিসগুলো আমরা যতগুলো প্রতিষ্ঠানে গেছি এই ধরনের ঘটনাগুলোই আমরা দেখতে পাইছি। আসলে বাস্তবে একটা সুইপার, একটা মালি, একটা দারোয়ান, একটা সিকিউরিটি গার্ড, একজন ড্রাইভার, তারা কি এই রাজনীতির কি কোনো কিছুর ভূমিকা পালন করে? রাজনীতির কিছু তারা অংশগ্রহণ করে? তাহলে বিএনপি কিন্তু আমাদের বড় ধরনের একটা ক্ষতির লক্ষণ। অর্থাৎ জামাতও যদি ক্ষমতায় আসে, জামাতেও এই ধরনের অপকর্মগুলো করবে। তাহলে যদি ডক্টর ইউনূস সাহেব যদি এই আউটসোর্সিংয়ের যে ঠিকাদারি প্রথা যদি বাতিল করে দিয়ে যায়, তাহলে কিন্তু এই আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি যত দলই আসুক ক্ষমতায় পরবর্তীতে নির্বাচনের পরে, তারা কিন্তু এই আউটসোর্সিং কর্মচারীদের চাকরি খেতে পারবে না।
হ্যাঁ, তারা কিন্তু তখন তাদের চাকরিটার একটা নিশ্চয়তা পাবে। তাইলে এই সরকারের কাছেই অনুরোধ, ডক্টর ইউনূস সাহেবের কাছেই অনুরোধ, আমাদের এই আউটসোর্সিংয়ের নামে যে দাসপ্রথা, এই দাসপ্রথাটা যাতে আপনি বাতিল করে দিয়ে যান। ভাই আপনার কাছে অনুরোধ আমি একটা একটা এতিম ছেলে, আমাকে অনেক পরিবার আছে, এই আউটসোর্সিং চাকরি করি, ভুল করছি ভাই, আমাদের মাসে মাসে বেতনটা ভাই প্লিজ আপনারা করে দেন, এবং আপনার জন্য অনেক দোয়া। বেতন জন্য ভাই, এই ভাই আমরা তো ভাই আপনাদের জন্য মরতেও রাজি। আমরা আজকে যে কথাগুলো বলতেছি, আমরা যে কথাগুলো বলি, আমরা কিন্তু কাউকে ভয় করে কথাগুলো বলি না, জীবনের মায়া ত্যাগ করে কথাগুলো বলছি। এটা সাহস হচ্ছে আমার এই 6 লক্ষ 7 লক্ষ আউটসোর্সিং পরিবার যদি আমার পাশে থাকে, আমার মতন ইকবালকে তারা কিছু করতেই পারবে না, ঘোড়ার ডিম করবো তারা আমরা যদি রাজপথে থাকি, আমরা যদি আমাদের বেঁচে থাকার লড়াই যদি করি, আমরা যদি নিজের চাকরিটাকে টিকিয়ে রাখার জন্য যদি লড়াই করি, এবং শ্রমিকের শক্তি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। যদি শ্রমিক খেপে যায় তাহলে আসলে ওই সরকার কোনো সময় ক্ষমতায় থাকতে পারে না। তাহলে ইউনূস সাহেবের কাছে আপনারা তো বুঝতে পারছেন যে এই ইউনূস সরকার না যদি চলে যায়, আপনাদের কারো কিন্তু চাকরি থাকবে না। রাজনৈতিক দল ক্ষমতায় আসলেই আপনাদেরকে এরা তাড়িয়ে দেবে, এরা আপনাদের কাছ থেকে লুটপাট করবে, এরা আপনাদেরকে কোনো মতেই এই যাতে আপনারা চাকরি করতে না পারেন বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে দিয়ে আপনাকে তাড়িয়ে দেবে, এবং আন্দোলনও করতে পারবেন না, রাস্তায় আন্দোলনও করতে পারবেন না, তারা রাস্তায় নামতেও দিবে না। ভাই 7 মাস বেতন পাই না, খুলনা বিশেষায়িত হাসপাতাল পান না, কিন্তু এই যে পান না, পাইতেছেন না, এই জিনিসগুলো তো আমরা আপনাদের জন্যই কিন্তু কিছু করতে পারতেছি না। আন্দোলনে ডাকলে মাত্র 2 থেকে 3 হাজার 4 হাজার 5 হাজার মানুষ পাইতেছি, আপনারা কেন আসেন না? আপনারা কি চান না আপনাদের অধিকারগুলো আদায় করার জন্য? আপনারা কি বুঝতেছেন না যে এই সময় এই সরকার আমাদেরকে সব কিছু ঠিক করে দিতে পারবে? রাজনৈতিক সরকার কিন্তু বাবু ভাই আমরা ভালো নেই ভাই, জানি ভাই, বাবু ভাই আমরা ভালো নেই, কিন্তু ভাই দয়া করে একটু কষ্ট করে আপনারা ঐক্যবদ্ধ হন, আন্দোলনগুলোর সাথে আসেন, এবং আন্দোলনের আন্দোলনগুলোরে কিভাবে বাস্তবায়নে রূপ দিবেন। আসলে আমরা যে এত বড় একটা আন্দোলন করলাম শাহবাগে, এরপরে কি আর আমরা এরকম জড়ো করতে পারছি? তাইলে কে এই গেমগুলো খেলতেছে? কে এই যে ক্ষমতার লোভ দেখিয়ে তারপরে আপনার এই যে নিয়ে টেবিলে নিয়ে চা খাওয়িয়ে, তারপরে চায়ের দাওয়াত পাইয়া তারা কিন্তু এই ধরনের গোপনে গোপনে ষড়যন্ত্র করতেছে। আমি একদম প্রকাশে বলতেছি, কল্যাণ সবসময় এই আউটসোর্সিং, দৈনিক মজুরি এবং প্রকল্পের লোকের জীবন নিয়ে খেলতেছে ভাই। এরা এই আন্দোলনগুলো করতে দিতেছে না, এবং এই আন্দোলনগুলো যাতে না হয়, এবং যদি কোনো ধরনের কিছু এরকম ইঙ্গিত পায় তাহলে সাথে সাথেই তারা ওই সচিবালয়, অর্থ মন্ত্রণালয়ে গিয়ে একটা মিটিং করে আপনাদের কিন্তু ক্ষতি করে দিচ্ছে। ভাই 25 সালের ভিতরে কিছু করতে হবে, ঠিকাদারি বাতিল করতে। হ্যাঁ ভাই, এই 25-এর ভিতরে যদি ঠিকাদার প্রথা বাতিল করতে না পারেন, আপনি থাকবেন না আপনার প্রতিষ্ঠানে, আপনার রাখবে না, কারণ এখানে একটা বড় ধরনের টাকার খেলা। 100 শ্রমিকের কাছ থেকে যদি 1 লাখ টাকা করে তারা তুলে 1 কোটি টাকা তুলতে পারে, 50,000 করে তুললে হইতেছে কি? আপনারা বুঝতেছেন যে কি পরিমাণ একটা টাকার একটা কুমির, একটা ব্যবসা তারা চালু করে রাখছে। কেন বুঝেন না যে এরা কেন এই ঠিকাদারি প্রথাটা বাতিল করতে চায় না? ঠিকাদারি প্রথাটা এই কারণেই তারা বাতিল করতে চায় না, যাতে তারা এই শ্রমিকের কাছ থেকে, একটা সুইপারের কাছ থেকেও তারা 50,000 টাকা খাবে, একটা মালির কাছ থেকে তারা 50,000 টাকা খাবে, একটা ড্রাইভারের চাকরি দিতে গেলে তার কাছ থেকে 1 লাখ টাকা নিবে, তারপরে তারা 2 বছর পর তারাই দিবে, আবার নতুন একজনকে ঢুকাবে, তারা আবার 1 লাখ টাকা নিবে। এখন এই যে টেন্ডারের মেয়াদ 2 বছর করে করছে, এই 2 বছর ঠিকাদার আপনার চাকরি থাকবে, এরপর আপনার চাকরি থাকবে না, আবার নতুন একজন আউটসোর্সিং ঢুকবে, তার কাছ থেকে আবার টাকা নিবে,
আপনারে বলবে আপনি চুরি করছেন, আপনারে বলবে আপনি অফিস করেন না, আপনাকে বলবে যে আপনি এই রাজনীতির নামে দলের নামে বিরোধী কথা কইছেন, আপনি অমুকরে ভোট দিছেন, আপনি ওই পাংখার লোক, আপনি জামাতের লোক, আপনি বিএনপির লোক, আপনি আওয়ামী লীগের লোক, আপনি জাসদের লোক, আপনি বাসদের লোক, আপনি ওয়াকাস পার্টির লোক, আপনি সিপিবির লোক, এই ধরনের টাকমা দিয়ে দিয়ে এই শ্রমিকগুলোর ছাঁটাই করবে। তাহলে শ্রমিকের দল একটাই, দুনিয়ার মজদুর এক হও। বাংলাদেশের যদি আপনি বাম রাজনীতির এবং বাম যদি ঐক্য গড়ে না তুলতে পারেন, বাম সংগঠনের সাথে যদি আপনারা যুক্ত না হন, আপনারা কখন এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থা আপনাদের ভাগ্য চাকা পরিবর্তন করে দেবে না। আমি প্রত্যেকটা বাম দলকে অনুরোধ করতে চাই, হাত জোর করে অনুরোধ করতে চাই, আপনারা এই আউটসোর্সিং দৈনিক মজুরি প্রকল্পের পাশে দাঁড়ান। আপনারা এই সরকারকে বলেন, সরকারকে বলে আমাদেরকে একটা শ্রম আইনের আওতায় নিয়ে আসেন এবং শ্রমিকের একটা ন্যায্য অধিকারের জায়গায় নিয়ে আসেন, এবং এই 25 সালের ভেতরেই আমরা এই ঠিকাদারি প্রথা বাতিল করতে চাই। তো আপনারা কে কে চান যে আসলে এই ঠিকাদারের বাতিল করতে চান? আপনারা তাহলে যদি ঠিকাদার প্রথা বাতিল করতে চান, আগামী শনিবার আপনাদের উপস্থিতিতে বুঝবো যে আসলে আপনারা এই ঠিকাদারি প্রথা বাতিল করতে চান। আর যদি আপনারা এই আন্দোলন সংগ্রামে না থাকতে চান, আলহামদুলিল্লাহ আমিও পদত্যাগ করে আমি আর কোনো ধরনের এই আউটসোর্সিং সংগঠন নিয়ে আর কাজ করব না, আমরা ছেড়ে দিব। ঠিক আছে, আমরা আপনাদের দায় থেকে আমরা সরে যাব। আমি অন্তত ইকবাল সরে যাব। আপনাদেরকে আপনাদের বুঝাইতে যদি আর আমরা না পারি, আর যদি আপনারা না বুঝেন, তাহলে ভাই এই সংগঠন করে পরবর্তীতে আমরা মানুষের বকাবাদ্য গালি শুনতে রাজি না। আপনাদের ভাগ্য আপনারা যদি পরিবর্তন করতে না চান, তাহলে আমরা এই আউটসোর্সিং এই ধরনের সংগঠন আমরা আপনাদের ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারবো না। আর দয়া করে সব দলকে বলবো, আউটসোর্সিংয়ের যতগুলো দল আছে, দৈনিক মজুরির যতগুলো দল আছে, আপনারাও আসবেন। আপনারাও এসে কিভাবে পরামর্শ করে এবং ওই রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করে আমরা অরাজনৈতিক, আমাদের ব্যানার একটাই, দুনিয়ার মজদুর এক হও। আমাদের নিজের পায়ে আমরা আন্দোলন গড়ে তুলব, আমাদের দাবি আমরা বাস্তবায়ন করেই ঘরে ফিরব। আমরা আজকে থেকে আমরা কোনো ধরনের রাজনৈতিক সংগঠনের সাথে একাত্ম ঘোষণা করব না। আর যদি করে থাকেন, তাহলে আউটসোর্সিং কর্মচারীদের ভাগ্য নিয়ে আপনারা ছিনিমিনি খেলছেন। হ্যাঁ, তো ধন্যবাদ। লাইভটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা ডাক বিভাগ আমাদের যে আছে, যারা ডাকে আছেন, যারা এই যে ভোলায় যারা আছেন, এবং প্রত্যেক ঠিকাদারকে বলতে চাই, আপনারা অন্য ধরনের ব্যবসা করেন ভাই, কিন্তু এই ম্যান পাওয়ারের ব্যবসাটা দয়া করে আপনারা ছেড়ে দেন। দয়া করে আপনারা এই ম্যান পাওয়ারের ব্যবসা ছাড়া আপনারা অন্য ধরনের ব্যবসা করেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এই ম্যান পাওয়ারের ব্যবসাগুলো আপনারা করেন না। আপনারা আপনাদের মা বোনদেরকে গালি শোনায়েন না, আমাদের শত্রু হয়েন না, আমাদের শত্রুতা করার আপনাদের কোনো দরকার নাই। আপনারা এই ব্যবসাটা দয়া করে ছেড়ে দেন। আপনারা যদি টেন্ডার না নেন, তাহলেই দেখবেন যে এই যে প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানে আমরা নিয়োগগুলো কিন্তু পাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং অনুরোধ করব আসলে দল ভাগাভাগি না করে আমরা একটা প্ল্যাটফর্মে এসে কিভাবে আন্দোলনগুলো বাস্তবায়ন করতে চাই, ঠিকাদারি প্রথা কিভাবে বাতিল করতে চাই। আর ঐক্য পরিষদ ছাড়া আন্দোলন সংগ্রাম করা যে মানে কখনোই সম্ভব না, সেটা প্রমাণ আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। ঐক্য পরিষদই আন্দোলনের ডাক দিবে। আর যদি এই আন্দোলনে যদি আপনারা মানে না আসেন, এবং শনিবারে যদি আপনাদেরকে যদি আমরা ওরকমভাবে না পাই, তাহলে আমরাও সরে যাব, আমরাও নিশ্চুপ হয়ে যাব। আমাদেরকেও আপনারা একসময় খুঁজে পাবেন না, আপনাদের কথা বলার জায়গাটাও থাকবে না। আপনারা এখন তো আপনারা হয়তো বলতেছেন আমরা করতেছি, আমরা আপনাদের প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছি, আমরা যেই কাজগুলো করতেছি সেই কাজগুলো কিন্তু একদম মানে আমাদেরকে যে টাকা পয়সা দিচ্ছে বিষয়টা কেউ এরকম না। আমরা কিন্তু আপনাদেরকে ভালোবাসার এবং আপনাদের চাকরির নিশ্চয়তা পাওয়া এবং আপনারা কিভাবে আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকবেন সেই কাজগুলোর জন্যই কিন্তু আমরা আপনাদের পাশে এই আন্দোলন সংগ্রামগুলো করতেছি। তাই দয়া করে আপনারা শনিবারে আসবেন,
সারা ঢাকার যতগুলো প্রতিষ্ঠান আছেন প্রত্যেক থেকে অন্তত 2 জন করেও যদি আসেন, তাহলে আমরা 3 থেকে 400 মানুষের মত বিনিময় করে আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। এবং আমরা যতক্ষণ পর্যন্ত ঠিকাদারি প্রথা বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব। প্রয়োজনে আমরা রাস্তায় আবারও জীবন দিব, রাস্তায় আমরা আবারও রক্ত রাস্তায় দিতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বলবো ঐক্যবদ্ধ হন, ঐক্যের কোনো বিকল্প নাই। আমাদের পাশে থাকুন এবং নিজেদের অধিকার আদায় করুন এবং এই সরকারকে সহযোগিতা করুন।